প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ভারতীয় কাউন্সিল আইন 1909 এবং ভারত শাসন আইন 1919। ভারতীয় কাউন্সিল আইন 1909 বা মর্লি-মিন্টো সংস্কার আইন। 1909 সালের মর্লি-মিন্টো সংস্কার আইন ব্রিটিশ ভারতের সাংবিধানিক ক্রমবিকাশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে মূলত ভারতবর্ষে স্বশাসনের দাবি তোলা হয়। স্বশাসন মানে স্বাধীনতা নয়, স্বশাসন বলতে বোঝায় নিজেরা নিজেদের শাসন করা। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ভারতবাসী চেয়েছিল তারা যেন শাসন কাজে অংশগ্রহণ করতে পারে। তারা স্বাধীনতা চায়নি, বরং ইংরেজদের অধীনে থেকেই শাসন ব্যবস্থায় ভারতীয়দের নিয়োগের দাবি জানিয়ে আসছিল। এই দাবির প্রেক্ষিতে 1861 সালে ইন্ডিয়ান অ্যাক্টে বাংলা, বোম্বাই, মাদ্রাজের আইন পরিষদে ভারতীয় সদস্য নিয়োগের ব্যবস্থা করা হয়। তখন থেকেই ভারতবর্ষে স্বশাসনের সূত্রপাত ঘটে। পরে ভারতবাসীকে খুশি করার জন্য 1892 সালে আরও একটি পরিষদ আইন পাস হয়। কিন্তু 1861 ও 1892 সালে কাউন্সিল আইনে সীমাবদ্ধতা ও ত্রুটি থাকার কারণে ভারতবাসী সম্পূর্ণ খুশি হতে পারেনি। আবার ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জন তার শাসনামলে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়। এই অবস্থায় ভারতীয় জনগণের দাবি পূরণ এবং তাদের অসন্তোষ দূর করার জন্য সাংবিধানিক সংস্কার সাধন করে 1909 সালের ভারতীয় কাউন্সিল আইন প্রণয়ন করা হয়। মর্লি-মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য: ১. পৃথক নির্বাচন ব্যবস্থা। 1909 সালের মর্লি-মিন্টো সংস্কার আইনে ভারতবর্ষে মুসলমানদের জন্য সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করা হয়। আগে থেকেই মুসলমানগণ পৃথক নির্বাচনের দাবি জানিয়ে আসছিল এবং ভারতবর্ষের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থায় মুসলমানদের ভূমিকার প্রেক্ষিতে আইনসভায় অধিক সংখ্যক আসন দাবি করছিল। ২. কেন্দ্রীয় আইন পরিষদের সম্প্রসারণ। এই আইনে কেন্দ্রীয় আইন পরিষদকে সম্প্রসারিত করা হয়। এই আইনে সর্বভারতীয় কেন্দ্রীয় আইনসভার সদস্য সংখ্যা 16 থেকে বাড়িয়ে 69 জন করা হয়। এই 69 জনের মধ্যে 37 জন হবেন সরকারি সদস্য এবং বাকি 32 জন বেসরকারি সদস্য। 37 সরকারি সদস্যের মধ্যে 28 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন। বাকি 9 জনের মধ্যে একজন হবেন স্বয়ং গভর্নর জেনারেল, তার নির্বাহী পরিষদের 7 জন সদস্য এবং একজন বিশেষ সদস্য। ৩. প্রাদেশিক আইন পরিষদের সম্প্রসারণ। 1909 সালের মর্লি-মিন্টো সংস্কার আইনে প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করার ব্যবস্থা রাখা হয়। বাংলা প্রদেশে 52 জন এবং বোম্বাই, মাদ্রাজ ও উত্তরপ্রদেশের প্রতিটিতে 47 জন সদস্য থাকবে বলে বিধান করা হয়। প্রদেশের সরকারি সদস্যের সংখ্যাগরিষ্ঠতার অবসান ঘটানো হয় এবং বেসরকারি সদস্যের সংখ্যাগরিষ্ঠতা প্রদান করা হয়। ৪. সংখ্যা সাম্য নীতি। এই আইনের মাধ্যমে বিধান করা হয় যে যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেই সব প্রদেশের আইনসভায় তারা নিজেদের জনসংখ্যার তুলনায় কম আসন লাভ করবে। আবার যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ সেই সব প্রদেশের আইনসভায় তারা নিজেদের জনসংখ্যার তুলনায় বেশি আসন লাভ করবেন। এছাড়া আরও বলা হয়, কেন্দ্রীয় আইনসভায় মুসলমানরা নির্বাচিত আসনের 1/3 আসন লাভ করবে। ৫. সীমিত ভোটাধিকার। 1909 সালের মর্লি-মিন্টো সংস্কার আইনে সীমিত ভোটাধিকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সাধারণ জনগণকে ভোটাধিকার প্রয়োগের অধিকার দেওয়া হয়নি।
বরং শুধুমাত্র ভূস্বামী, বণিক সমিতি, পেশাজীবী সংগঠন, পৌরসভা, স্থানীয় স্বায়ত্তশাসিত বোর্ড, বিশ্ববিদ্যালয়ের সিনেটর প্রভৃতি বিশিষ্ট ব্যক্তির জন্য ভোটাধিকার সংরক্ষিত রাখা হয়েছিল। ৬. নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি। এই আইনে সর্বপ্রথম নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করা হয়। নির্বাচন ব্যবস্থার পাশাপাশি মনোনয়নের ব্যবস্থাও বহাল ছিল। ৭. আইনসভার ক্ষমতা বৃদ্ধি। এই আইনের মাধ্যমে আইনসভার ক্ষমতা ও কার্যাবলী কিছুটা বৃদ্ধি করা হয়। আইনসভার সদস্যগণ যে কোনো প্রশ্ন, সম্পূরক প্রশ্ন ও জনস্বার্থ বিষয়ক প্রস্তাব উত্থাপন করার ক্ষমতা লাভ করে। এসব প্রস্তাবের উপর ভোট গ্রহণের ব্যবস্থাও করা হয়। আমরা এখন ভারত শাসন আইন ১৯১৯ নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের শাসনতান্ত্রিক জটিলতা নিরসনের জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল। এর মধ্যে ১৯১৯ সালের ভারত শাসন আইন অন্যতম। ১৯০৯ সালে যে ভারত শাসন আইন প্রণয়ন করা হয়েছিল তাতে ভারতবাসীর দাবি দাওয়া পূরণ হয়নি, ফলে তারা ক্ষুব্ধ ছিল। এ সময় ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ব্রিটিশ সরকার প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং ভারতবাসীর সাহায্য সহানুভূতি আশা করে। এদিকে ১৯১৬ সালে লখনৌ চুক্তির মাধ্যমে হিন্দু এবং মুসলিম ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন ঘোষণা করে। ভারতবাসী তাদের দাবি পূরণের বিনিময়ে ব্রিটিশ সরকারকে যুদ্ধে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভারত সচিব এডউইন মন্টেগু ভারতবর্ষে আসেন এবং তৎকালীন গভর্নর জেনারেল চেমসফোর্ডের সাথে ভারতবর্ষের ভবিষ্যৎ শাসনতান্ত্রিক রূপরেখা নিয়ে আলোচনা করেন। তাদের গৃহীত সিদ্ধান্তই ১৯১৯ সালের ভারত শাসন আইন হিসেবে পাশ হয়। ১৯১৯ সালের ভারত শাসন আইন বা মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য। ১. ক্ষমতা ও বিষয় বণ্টন। এ আইনের অধীনে শাসন বিভাগীয় কার্যাবলী কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কেন্দ্রীয় বিষয় ছিল পররাষ্ট্র, দেশরক্ষা, তার, ডাক, রেলপথ, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। আর প্রাদেশিক বিষয়ের মধ্যে ছিল আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমিকর, বন ইত্যাদি। ২. প্রদেশে দ্বৈত শাসন। ১৯১৯ সালের ভারত শাসন আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়গুলোকে সংরক্ষিত এবং হস্তান্তরিত এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। সংরক্ষিত বিষয়গুলো ছিল তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ এবং হস্তান্তরিত বিষয়গুলো ছিল কম গুরুত্বপূর্ণ। সংরক্ষিত বিষয়গুলোর মধ্যে ছিল জেল, পুলিশ, বিচার, অর্থ, দুর্ভিক্ষ ত্রাণ, সেচ, ভূমি, বন ইত্যাদি। আর হস্তান্তরিত বিষয়গুলোর মধ্যে ছিল কৃষি, শিক্ষা, জনস্বার্থ, শিল্প, সমবায়, স্থানীয় সরকার, আবগারি, পূর্ত ইত্যাদি। সংরক্ষিত বিষয়গুলো গভর্নর ও তার নির্বাহী পরিষদ পরিচালনা করত। অন্যদিকে হস্তান্তরিত বিষয়গুলো গভর্নর ও মন্ত্রিপরিষদ পরিচালনা করত। সংরক্ষিত বিষয়গুলোর পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র গভর্নরের নিকট দায়ী ছিল, আর হস্তান্তরিত বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে গভর্নর ও প্রাদেশিক আইনসভার নিকট দায়ী ছিল। ৩. দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা। ১৯১৯ সালের ভারত শাসন আইনের মাধ্যমে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করার কথা উল্লেখ করা হয়। উচ্চ কক্ষের নাম হয় কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা ব্যবস্থা পরিষদ। উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ছিল ৬০ জন। এর মধ্যে ৩৪ জন নির্বাচিত এবং বাকি ২৬ জন মনোনীত।
নিম্নকক্ষের সদস্য ছিল ১৪৫ জন, এর মধ্যে ১০৪ জন ছিল নির্বাচিত এবং বাকি ৪১ জন সরকার কর্তৃক মনোনীত। ৪. প্রাদেশিক আইনসভার আয়তন বৃদ্ধি। এই আইনের মাধ্যমে প্রাদেশিক আইনসভার সদস্য সংখ্যা বাড়িয়ে বাংলায় ১৪০, মাদ্রাজে ১৩২, মুম্বাইয়ে ১১৪, উত্তরপ্রদেশে ১২৩ জন করা হয়। সদস্যদের মধ্যে শতকরা ৭০ জন নির্বাচিত সদস্য রাখার বিধান রাখা হয়। ৫. সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন। ১৯১৯ সালের ভারত শাসন আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থার প্রবর্তন। এ ব্যবস্থায় আইনসভার সদস্য জনগণের ভোটে নির্বাচিত হন এবং নির্বাচিত সদস্যের মধ্য থেকে মন্ত্রিপরিষদ গঠন করার ব্যবস্থা রাখা হয়। ৬. নির্বাচন ব্যবস্থা। ১৯১৯ সালের ভারত শাসন আইনে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল ছিল। তাছাড়া অন্যান্য সম্প্রদায়, বিশেষ করে পাঞ্জাবের শিখ, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান ও ইউরোপীয় অধিবাসীদের জন্যও নির্বাচনের ব্যবস্থা করা হয়। ৭. দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এ আইনের আরেকটি বৈশিষ্ট্য হল দায়িত্বশীলতা। প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যগণ স্ব আইনসভার কাছে তাদের যাবতীয় কাজের জন্য একক এবং যৌথভাবে দায়ী থাকতেন। ৮. গভর্নর জেনারেলের শাসন পরিষদ। ১৯১৯ সালের ভারত শাসন আইনে গভর্নর জেনারেল ৮ জন সদস্যের সমন্বয়ে একটি শাসন পরিষদ গঠন করেন। তাদের মধ্যে অন্তত ৩ জন ছিলেন ভারতীয়। শাসন পরিষদ তার কাজের জন্য লন্ডনস্থ ভারত সচিবের কাছে দায়ী ছিলেন। ৯. কাউন্সিল অফ ইন্ডিয়া। ১৯১৯ সালের আইনে কাউন্সিল অফ ইন্ডিয়া গঠনের ব্যবস্থা বহাল রাখা হয়। সর্বোচ্চ ১২ জন সদস্য নিয়ে এই কাউন্সিল গঠিত হয়। সদস্যদের মধ্যে কিছু ভারতীয় সদস্যও ছিলেন। ১০. ভারত সচিবের ক্ষমতা বৃদ্ধি। ১৯১৯ সালের ভারত শাসন আইনে ভারত সচিবের ক্ষমতা বৃদ্ধি করা হয়। এই ভারত সচিবের কার্যালয় ছিল ব্রিটেনের হোয়াইট হল। ভারত সচিবের এত ক্ষমতা দেওয়া হয়েছিল যে তাকে হোয়াইট হলের পরাক্রমশালী মুঘল সম্রাট হিসেবে উল্লেখ করা হতো। ১১. গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি। এই আইনে গভর্নর জেনারেলের হাতে ব্যাপক ক্ষমতা অর্পণ করা হয়। প্রধান শাসনকর্তা হিসেবে গভর্নর জেনারেল আইন প্রণয়নের ব্যাপক ক্ষমতা প্রয়োগ করতেন। তিনি আইনসভার কোনো আইনকে নাকচ, কোনো আইনকে জরুরি হিসেবে প্রত্যায়িত করতেন। তাছাড়া আইনসভা ভেঙে দেওয়া, জরুরি অবস্থায় অধ্যাদেশ জারি ইত্যাদি ক্ষমতাও গভর্নর জেনারেলকে প্রদান করা হয়েছিল। ১২. ভারতীয় হাই কমিশনার। ১৯১৯ সালে ভারত শাসন আইনের মাধ্যমে ইংল্যান্ডে ভারতীয় হাই কমিশনার নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। বিশেষত ইংল্যান্ডে ভারতীয় ছাত্র শ্রমিকদের স্বার্থ ও বাণিজ্য সংক্রান্ত বিষয়াদি তত্ত্বাবধান করার লক্ষ্যে ভারতীয় হাই কমিশনারের পদ সৃষ্টি করা হয়। ১৩. সীমিত ক্ষমতাসম্পন্ন আইনসভা। ১৯১৯ সালের ভারত শাসন আইনের মাধ্যমে আইনসভার ক্ষমতাকে খর্ব করা হয়। এই আইন অনুযায়ী গভর্নর জেনারেল ইচ্ছা করলে কোনো পক্ষের মতামত না নিয়ে আইন প্রণয়ন করতে পারতেন। কর ধার্য ও ব্যয় নির্ধারণের ক্ষেত্রে তার ক্ষমতা ছিল অপরিসীম। সুতরাং আইনসভা ছিল সীমিত ক্ষমতাসম্পন্ন। ১৪. আংশিক স্বায়ত্তশাসন। ভারতবর্ষের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের জন্য জোরালো দাবি থাকলেও
1919 সালের ভারত শাসন আইনে প্রদেশগুলোতে আংশিক ও সীমিত আকারে স্বায়ত্তশাসন প্রবর্তন করা হয়েছিল। 15 উপদেষ্টা বোর্ড গঠন। এই আইনের আরেকটি বৈশিষ্ট্য হল উপদেষ্টা বোর্ড গঠন। এই উপদেষ্টা বোর্ডের কাজ ছিল এই আইন বলবৎ হওয়ার পর কতটুকু কার্যকর হলো তা পরীক্ষা করা এবং সে অনুযায়ী সুপারিশ পেশ করা। 16 কর্ম কমিশন গঠন। 1919 সালের ভারত শাসন আইনে ভারতবর্ষে সিভিল সার্ভিসে লোক নিয়োগের জন্য একটি কর্ম কমিশন গঠন করা হয়। এই কর্ম কমিশনে ছিলেন একজন চেয়ারম্যান ও 5 জন সদস্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলোই ছিল 1919 সালের বা মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।